এলএলবি প্রথম বর্ষের পরীক্ষার্থীদের কিন্তু মুসলিম আইনে একটা অঙ্ক করা লাগে এবং এই অঙ্কের মার্কস কিন্তু 20। আপনি যদি অঙ্কটা পারেন তাহলে কিন্তু 20-এ 20 পেয়ে যাবেন, আর যদি আপনি অঙ্কটা না পারেন তাহলে কিন্তু এই 20-এর মধ্যে কিন্তু আপনি পাবেন হচ্ছে কত, 0 পাবেন, 0। তো এই জন্য অঙ্কটা শেখা কিন্তু মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য। এবং যারা 2024-25 সেশনে এলএলবি প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আমরা আজকে একটা মুসলিম আইনের অঙ্ক শেখাবো। আমরা একটা প্রশ্নের আলোকে আমরা দুইটা নিয়ম শিখব। একটা হচ্ছে আমরা হানাফি নিয়ম শিখব, হানাফি নিয়ম অনুযায়ী কিভাবে সম্পত্তি বন্টন করতে হয়, এবং আরেকটা হচ্ছে আমরা মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 এর 4 ধারার নিয়মও শিখব। মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 এর 4 ধারার নিয়ম অনুযায়ী কিভাবে সম্পত্তি বন্টন করতে হয় সেটাও কিন্তু আমরা দেখব। তা আমি একটা প্রশ্নর আলোকে আপনাদেরকে আজকে এই দুইটা নিয়ম শেখাবো। আমি প্রথমে একটু প্রশ্নটা বলি। এই প্রশ্নটার আলোকে আমরা হানাফি নিয়ম শিখব, এই প্রশ্নটার আলোকে আমরা এমএফএলও, তার মানে হচ্ছে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এর 4 ধারা অনুযায়ী যে নিয়মটা আছে সেই নিয়মটা আমরা শিখব। তা প্রশ্নটাকে একটু শোনেন। মনে করেন যে মাহফুজ নামের একজন ব্যক্তি, তা মাহফুজ নামের একজন ব্যক্তি কি করছে, সে মারা গেছে। তা মৃত্যুকালে সে কাদেরকে রেখে গেছে সেটা আমরা একটু শুনি। মৃত্যুকালে সে তার এক স্ত্রী, তারপর হচ্ছে তার মাতা, তারপর হচ্ছে তার এক কন্যা, তারপর হচ্ছে মৃত পুত্রের কন্যা। তার মানে মাহফুজের আগে তার একটা ছেলে মরে গেছে, সেই ছেলের আবার একটা কি আছে, কন্যা আছে, মৃত পুত্রের কন্যা। এবং মাহফুজ এক ভাই ও এক বোন রেখে মারা যায়। তাহলে এই মাহফুজের যে সম্পত্তি তার ওয়ারিশদের মধ্যে বন্টন করবেন আপনি, এইটা করতে হবে আপনাকে দুইটা নিয়ম অনুযায়ী। একটা নিয়ম হচ্ছে হানাফি নিয়ম এবং আর একটা নিয়ম হচ্ছে কি, মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 এর 4 ধারার নিয়ম। তা আমি প্রশ্নটা আবারও বলতেছি, দেখেন। মাহফুজ তার এক স্ত্রী, মাতা, এক কন্যা, এক মৃত পুত্রের কন্যা, এক ভাই ও এক বোনকে রেখে মারা গিয়েছে। মাহফুজের এই সম্পত্তি আমরা এখন বন্টন করব হানাফি নিয়ম এবং 1961 সালের যে 4 ধারার নিয়ম সেটা অনুযায়ী। তা আমরা অঙ্কটা ডিটেলসে শিখব, কিন্তু এই অঙ্ক ডিটেলসে শেখার আগে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যারা আপনারা 2024-25 সেশনে এলএলবি প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আমরা একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি। 40টা মতো ক্লাস আমরা নিব, এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেখানে কিন্তু আমরা মুসলিম আইনের অঙ্কগুলো এমনভাবে শেখাবো যাতে করে আপনি পরীক্ষার হলে 20-এ 20 পান। শুধু মুসলিম আইনের অঙ্কই কিন্তু না, এখানে কিন্তু হিন্দু আইনের অঙ্ক আমরা শেখাবো। এখানে কিন্তু আমরা ইনকাম ট্যাক্সের যে অঙ্ক আছে সেই ইনকাম ট্যাক্সের অঙ্ক কিন্তু আমরা শেখাবো। একক ব্যক্তির কর নির্ণয়, কোম্পানি কিভাবে তার কর নির্ণয় করবে, এই জিনিসগুলো কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু এই কোর্সে শেখাবো। আমরা কি এই কোর্সে শুধু অঙ্ক শেখাবো? উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে না। অঙ্ক তো আমরা শেখাবোই, পাশাপাশি পাশাপাশি আমরা আপনাদের 700 মার্কের যে সিলেবাস সেই সিলেবাসটা কমপ্লিট করব। এটা কমপ্লিট করব কিসের আলোকে? আমাদের একটা স্পেশাল শর্ট সাজেশন আছে, আমাদের স্পেশাল নোট আছে। তা আমাদের যে স্পেশাল শর্ট সাজেশন আমরা বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশ করেছি সেইটার আলোকেই কিন্তু আমরা সর্বমোট 40টা ক্লাস নিব, এবং এই 40টা ক্লাসের মাধ্যমে আপনাদের 700 মার্কের যে সিলেবাস সেটা কিন্তু কমপ্লিট করা হবে। পাশাপাশি আপনাদের এই 40টা ক্লাসের কিন্তু রেকর্ডও থাকবে। পাশাপাশি কিন্তু আপনারা স্পেশাল যে নোট এবং সাজেশন এটাও কিন্তু পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই কোর্সের কোর্স ফি কত? আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 8,000 টাকা। কিন্তু 8,000 টাকা কি আপনাকে দিতে হবে? না, এখানে কিন্তু ডিসকাউন্ট আছে। 2,000 টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি, বাট আপনাকে কি করতে হবে? আপনাকে 15ই মার্চের মধ্যে ভর্তি হতে হবে। আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে হচ্ছে 26 সালের 6 এপ্রিল থেকে, এবং আপনারা যদি 2,000 টাকা ডিসকাউন্ট পেতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই 15ই মার্চের মধ্যে ভর্তি কমপ্লিট করতে হবে, 15ই মার্চের মধ্যে। তা আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না।
জাস্ট আমি আপনাদেরকে শেষবারের মতো বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যারা আপনারা 2024-25 সেশনে এলএলবি প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য আমরা বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি। সর্বমোট 40টা ক্লাস আমরা একটা স্পেশাল সাজেশনের আলোকে আমরা এই কোর্সটা সম্পন্ন করব, যেখানে মুসলিম আইনের অঙ্ক, হিন্দু আইনের অঙ্ক এবং ইনকাম ট্যাক্সের অঙ্ক আপনাদেরকে খুব ভালোভাবে শেখানো হবে। এবং এই কোর্সের সাথে আপনারা কি পাচ্ছেন? স্পেশাল সাজেশন এবং ওই সাজেশনের আলোকে তৈরিকৃত স্পেশাল নোট। তাহলে আমি এখন সম্পূর্ণ অঙ্কের ভিতরে ঢুকে যাচ্ছি। আপনারা স্ক্রিনে অঙ্কটা ভালো করে খেয়াল করেন, আমি আপনাদেরকে একদম পার্ট বাই পার্ট অঙ্কটা ভালো করে শেখাবো। প্রথমে আমরা হানাফি নিয়ম অনুযায়ী অঙ্কটা করব, তারপরে আমরা 1961 সালের 4 ধারার নিয়ম অনুযায়ী আমরা অঙ্কটা করব। তা আমি দেখেন এই হানাফি নিয়ম আর 1961 সালের 4 ধারার যে নিয়ম, এটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমি জাস্ট আপনাদেরকে সংক্ষেপে একটু বুঝাই দিই। দেখেন আমাদের যে প্রশ্নটা, এই প্রশ্নে হানাফি নিয়মে যেটা হবে সেটা হচ্ছে যে মৃতপুত্রের কন্যা সে হচ্ছে 6 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবে এখানে, ঠিক আছে? কে কখন কতটুকু সম্পত্তি পায় এটার জন্য আপনাকে আবার ডিটেলস সূত্র শিখতে হবে আর কি। তা সেই ডিটেলস সূত্রের ক্লাস কিন্তু অলরেডি আমাদের ইউটিউবের মধ্যে দেওয়া আছে, আপনারা কিন্তু ওখানে যায় দেখতে পারবেন। আচ্ছা, 1961 সালের 4 ধারার যে নিয়ম, এই নিয়মে মৃত পুত্রের কন্যা কিন্তু তার বাবাকে প্রতিনিধিত্ব করবে। তার মানে এটাকে বলা হয়েছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন। এটার মূল যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে কি, যদি এমন হয় যে বাবার আগে ছেলে মারা যায় এবং ওই যে মৃত ছেলে সে যদি কোনো সন্তান রেখে মারা যায়, তখন ওই সন্তান কি করবে? ওই মৃত ছেলেকে প্রতিনিধিত্ব করবে। সংক্ষেপে যদি বলি যে এই মাহফুজ নামের যে লোকটা, তার যে ছেলে মারা গেছে, তার যে সন্তান আছে, সেই সন্তান কিন্তু তার ছেলের মতো করেই প্রপার্টিটা পাবে। এটাই হচ্ছে কি ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন। আপনারা আরো বিস্তারিত অঙ্কের মধ্যে ঢুকলে ভালোভাবে বুঝতে পারবেন। তা সংক্ষেপে আমি যদি বলি যে নাতি নাতনিরা আপনার কি সাধারণ সেন্সে নাতি নাতনিরা কিন্তু কি পায় না, নাতি নাতনিরা কিন্তু প্রপার্টি পায় না, বা পাইলেও কিন্তু কম পায়, 6 ভাগের 1 ভাগ পায়। এটা হচ্ছে সাধারণ রুলস। কিন্তু এই ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন এইটা হচ্ছে এমন একটা নিয়ম যেখানে নাতি নাতনিরা কি পাবে? তার বাবা জীবিত থাকলে যতটুকু প্রপার্টি পেত সে ততটুকু প্রপার্টি পাবে। তার মানে মাহফুজের ছেলে যদি জীবিত থাকতো তাহলে সেই ক্ষেত্রে ওই ছেলে যতটুকু প্রপার্টি পেত, এখন ওই মাহফুজের নাতি সেই একই রকম প্রপার্টি পাবে। এইটাই হচ্ছে 1961 সালের 4 ধারার নিয়ম, এইটাই হচ্ছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা এখন অঙ্কটা আপনাদেরকে দেখাবো এবং আমি আপনাদেরকে ধাপে ধাপে অঙ্কটা বোঝাবো। প্রথমে চলেন আমরা হানাফি নিয়মটা দেখে আসি। তাহলে দেখেন আমি প্রথমে আবার প্রশ্নটা পড়তেছি, প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন। মাহফুজ তার স্ত্রী, মাতা, 1 কন্যা, 1 ভাই, 1 বোন ও পূর্বে মৃত পুত্রের কন্যা রেখে মারা যান। হানাফি আইন ও 1961 সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী মাহফুজের সম্পত্তি বন্টন করো। তাহলে আমরা আগে প্রশ্নটা পড়ে ফেললাম। এখন দেখেন আমরা প্রথমে হানাফি আইন অনুযায়ী মাহফুজের সম্পত্তি বন্টন করে দেখাবো। দেখেন হানাফি নিয়মে চলে যাচ্ছি আমরা। হানাফি নিয়ম অনুযায়ী আমরা কে কতটুকু সম্পত্তি পায় সেটা আমরা এখন বের করব। প্রথমে আমরা চলে যাব স্ত্রী অংশীদার হিসেবে সম্পত্তি পাবে হচ্ছে এখানে 8 ভাগের 1 ভাগ। স্ত্রী অংশীদার হিসেবে সম্পত্তি 8 ভাগের 1 ভাগ কেন পাবে? কারণ এখানে মাহফুজের সন্তান আছে এবং সন্তান যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্ত্রী অংশীদার হিসেবে 8 ভাগের 1 ভাগ পায়। তাহলে আমরা স্ত্রীকে কিন্তু সম্পত্তি দিয়ে দিছি। এখন দেখেন মাহফুজের মাতা অংশীদার হিসেবে সম্পত্তি পাবে কত? 6 ভাগের 1 ভাগ। কেন মাহফুজের মাতা অংশীদার হিসেবে সম্পত্তি 6 ভাগের 1 ভাগ পাবে? তার কারণ হচ্ছে যে মৃত ব্যক্তির সন্তান থাকলে মা 6 ভাগের 1 ভাগ সম্পত্তি পায়। দেখেন আমরা ব্র্যাকেটে লিখে দিছি, সন্তান থাকায় মাতা অংশীদার হিসেবে 6 ভাগের 1 ভাগ পাবে।
এরপরে আমরা চলে যাব হচ্ছে মাহফুজের এক কন্যার কাছে। দেখেন, এক কন্যা অংশীদার হিসেবে অর্ধেক সম্পত্তি পাইছে, হাফ সম্পত্তি পাইছে। রুলস কি? রুলস হচ্ছে যে মৃত ব্যক্তির পুত্র না থাকলে কন্যা কি পাবে? একজন যদি হয়, কন্যা যদি একজন হয় তাহলে সেক্ষেত্রে কন্যা হাফ সম্পত্তি পাবে। তাহলে এখানে এক কন্যা অংশীদার হিসেবে হাফ সম্পত্তি পেয়েছে এবং ব্র্যাকেটে কিন্তু আমরা স্পষ্ট করে কারণ লিখে দিয়েছি, মৃত ব্যক্তির পুত্র না থাকায় এবং কন্যা একজন হওয়ায় কন্যা অংশীদার হিসেবে হাফ সম্পত্তি পেয়েছে। এরপরে দেখেন, মৃত পুত্রের কন্যা অংশীদার হিসেবে সম্পত্তি পাবে হচ্ছে 6/1 কেন মৃত পুত্রের কন্যা অংশীদার হিসেবে সম্পত্তি 6/1 পাবে সেটার ব্যাখ্যা কিন্তু আমরা ব্র্যাকেটে লিখে দিয়েছি। কন্যা একজন হওয়ায় মৃত পুত্রের কন্যা অংশীদার হিসেবে 6/1 পেয়েছে, কন্যা একজন হওয়ায়। এখানে কিন্তু একটু বুঝতে হবে, এখানে যেহেতু মাহফুজ সাহেবের কোনো ছেলে নাই সেহেতু কিন্তু মৃত পুত্রের কন্যা কিন্তু বঞ্চিত হচ্ছে না, ঠিক আছে? এটা কিন্তু একটু বুঝতে হবে। রুলস কি? ফারায়েজের যে রুলস, সেই রুলস অনুযায়ী মৃত ব্যক্তির যদি একজন কন্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির মৃত পুত্রের কন্যা অংশীদার হিসেবে 6/1 পাবে। কিন্তু মৃত ব্যক্তির যদি কোনো পুত্র থাকতো তখন কিন্তু এই মৃত পুত্রের কন্যা কিন্তু ওই পুত্রের দ্বারা বঞ্চিত হয়ে যেত। তাহলে যাই হোক আর কি, আমরা অলরেডি কিন্তু স্ত্রী কতটুকু সম্পত্তি পেয়েছে আমরা দেখলাম, 8/1, মাতা পেয়েছে 6/1, এক কন্যা অংশীদার হিসেবে পাইছে হাফ এবং মৃত পুত্রের কন্যা অংশীদার হিসেবে পাইছে কত? 6/1। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে কি? এক ভাই এবং এক বোন। আমরা একটু দেখি, দেখেন, এক ভাই ও এক বোন অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে। বুঝতে পারছি কিনা? এক ভাই এবং এক বোন অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে, অর্থাৎ স্ত্রী, মাতা, এক কন্যা মৃত পুত্রের কন্যাকে সম্পত্তি দেওয়ার পরে যতটুকু সম্পত্তি অবশিষ্ট থাকবে ততটুকু সম্পত্তি পাবে। এবং এই ক্ষেত্রে ভাই অবশিষ্ট অংশের 2 পাবে এবং বোন অবশিষ্ট অংশের 1 পাবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অতএব ভাইয়ের 2 প্লাস বোনের 1 ইজিক্যাল টু 3 মধ্যে ভাই পাবে হচ্ছে কি? ভাই পাবে 3/2 এবং বোন পাবে হচ্ছে 3/1। তাহলে আমরা ভাই কতটুকু পাবে এবং বোন কতটুকু পাবে সেটা আমরা বের পুরোপুরি করে নিই। আমরা জাস্ট তাদের অংশটা বের করেছি, এখন আমরা মূল অংশ বের করে ফেলবো। বাট এই মূল অংশ বের করতে গেলে আমাদেরকে প্রথমেই অবশিষ্ট সম্পত্তি বের করতে হবে। তাহলে চলুন আমরা আগে অবশিষ্ট সম্পত্তিটা বের করে ফেলি। দেখেন, যদি মোট সম্পত্তি 1 হয় তাহলে অবশিষ্ট সম্পত্তি বের করতে হলে স্ত্রী, মাতা, এক কন্যা, মৃত পুত্রের কন্যার সম্পত্তি যোগ করে মোট সম্পত্তি 1 থেকে বিয়োগ করতে হবে। দেখেন, অতএব অবশিষ্ট সম্পত্তি হচ্ছে 1 মাইনাস 8/1 যোগ 6/1 যোগ হাফ যোগ 6/1। তার মানে হচ্ছে আমরা 1 যদি মোট সম্পত্তি হয় সেখান থেকে আমরা কি করতেছি? সেখান থেকে আমরা হচ্ছে স্ত্রী, মাতা, এক কন্যা এবং মৃত পুত্রের কন্যার সম্পত্তি যোগ করে আমরা 1 থেকে মাইনাস করতেছি। তাই এরপর আমরা দেখেন 1 মাইনাস, আমরা নিচে 24, উপরে হচ্ছে 3 যোগ 4 যোগ 12 যোগ 4, ঠিক আছে? তাহলে হচ্ছে কি 1 মাইনাস 24/23 বা 23/24 ইজিক্যাল টু হচ্ছে 24/1। তাহলে এই 24 যে 1 এটা আমরা কি পেয়েছি? এই 24/1 আমরা পেয়েছি হচ্ছে অবশিষ্ট সম্পত্তি। বুঝতে পারছি কিনা? এখানে আমরা কি করছি? মোট সম্পত্তি 1 থেকে যাদেরকে সম্পত্তি দেওয়া হয়ে গেছে, স্ত্রী, মাতা, কন্যা, মৃত পুত্রের কন্যা, এদের সম্পত্তি যোগ করে আমরা 1 থেকে ওই সম্পত্তিটা বিয়োগ দিয়ে আমরা কি করছি? অবশিষ্ট অংশ বের করছি। এবং অবশিষ্ট অংশ বের করার ক্ষেত্রে লসাগু করা লাগছে, লসাগু করে আমরা অবশিষ্ট অংশ বের করছি এবং ফাইনালি 24/1 হচ্ছে আমাদের অবশিষ্ট অংশ। এখন আমরা ভাইয়ের অংশ এবং বোনের অংশ বের করে ফেলবো। দেখেন, তাইলে এখন ভাই পাবে
অবশিষ্ট অংশের 24/1/3 তাহলে কত পাচ্ছে ভাই? ভাই পাচ্ছে হচ্ছে 72/2 অন্যদিকে বোন পাবে অবশিষ্ট অংশের 24/1/3 অথবা আমরা এইভাবেও বলতে পারি 1/24 1/3 ইজিক্যাল টু বোন পাচ্ছে কত? 72/1 তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করা শেষ। এখন আমরা উত্তরটা দেখব। দেখেন উত্তর, স্ত্রী অংশীদার হিসেবে সম্পত্তি পেয়েছে 8/1, মাতা অংশীদার হিসেবে সম্পত্তি পেয়েছে 6/1, এক কন্যা অংশীদার হিসেবে সম্পত্তি পেয়েছে 2/1, মৃতপুত্রের কন্যা অংশীদার হিসেবে সম্পত্তি পেয়েছে 6/1, এক ভাই অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পেয়েছে 72/2 এবং এক বোন অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পেয়েছে 72/1। এখন আমাদের এই অঙ্কটা হয়েছে কিনা সেটা বুঝতে গেলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? এই সকলের সম্পত্তি যোগ করে দেখতে হবে যে মোট সম্পত্তি এক হয় কিনা। দেখেন তাহলে সকলের সম্পত্তির যোগফল 8/1 যোগ 6/1 যোগ হাফ যোগ 6/1 যোগ 72/2 যোগ 71/1। এরপরে দেখেন আমরা লসাগু করলে 72 আমরা পাইলাম নিচে, এবং উপরে সকলের যে অংশ সেই অংশ আমরা যোগ দিলাম। যোগ দিলে আমাদের কি হচ্ছে? অঙ্কটা মিলে গেল, কারণ এক চলে আইছে, সুতরাং অঙ্কটি সঠিক হয়েছে বলে মনে করা হলো। তাহলে এতক্ষণ আমরা হানাফি নিয়ম শিখলাম। এখন আমরা সেম কোশ্চেনটাই 1961 সালের 4 ধারার নিয়ম অনুযায়ী শিখব। বাট তার আগে আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে কিন্তু আমরা একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি, যেটা কিন্তু 2024-25 সেশনে যারা আপনারা এলএলবি প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য। এলএলবি প্রিলিমিনারি পরীক্ষা সর্বমোট 700 মার্কের উপরে হয়, এবং এই 700 মার্কের আলোকে কিন্তু আমরা একটা স্পেশাল শর্ট সাজেশন তৈরি করেছি। এই শর্ট সাজেশনে যে প্রশ্নগুলো আছে সেটার আলোকেই কিন্তু আমরা কি করব? সর্বমোট 35 থেকে 40টা ক্লাস নিব, যেখানে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো তো পড়ানোই হবে, পাশাপাশি আপনাদের যে অঙ্ক আসে, মুসলিম আইনের, হিন্দু আইনের অঙ্ক আসে, ইনকাম ট্যাক্সের অঙ্ক আসে, এইগুলো শেখানো হবে। 6 এপ্রিল থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে, এবং 8,000 টাকা কোর্স ফি, 2,000 টাকা ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট পাবেন 15 মার্চের মধ্যে ভর্তি হলে। কোর্সে ভর্তি হলে নোট, সাজেশন, অঙ্কের শীট, মুসলিম আইনের অঙ্কের শীট, হিন্দু আইনের অঙ্কের শীট, ইনকাম ট্যাক্সের অঙ্কের শীট, সব কিছু আপনারা এটার সাথে পাবেন। আবার যদি কেউ কোর্সে ভর্তি না হয়ে শুধুমাত্র আমাদের যে স্পেশাল সাজেশন এবং এই সাজেশনের আলোকে তৈরিকৃত স্পেশাল যে নোট, মুসলিম আইনের অঙ্কের নোট, ইনকাম ট্যাক্সের অঙ্কের নোট, হিন্দু আইনের নোট, এইগুলো যদি পেতে চান তাহলে এইগুলো কিন্তু আপনারা আলাদা করে নিতে পারবেন। এটার মূল্য পড়বে 1500 টাকা। আমাদের ভিডিওর ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে 1500 টাকা বিকাশে সেন্ড মানি করে ওই একই নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার SMS করে আপনারা কিন্তু এইগুলো কালেক্ট করতে পারবেন। তা আমি আর কথা না বাড়িয়ে মাহফুজ সাহেবের যে সম্পত্তি আমরা হানাফি নিয়ম অনুযায়ী বন্টন করে দেখালাম, সেটাই এখন আমরা, সেই একই প্রশ্ন এখন আমরা 1961 সালের 4 ধারার নিয়ম অনুযায়ী দেখাবো। দেখেন তাহলে সবাই আপনারা অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখেন এখানেও আমরা প্রথমে স্ত্রীর অংশটা বের করেছি। স্ত্রী অংশীদার হিসেবে সম্পত্তি পাচ্ছে 8/1, কারণ হিসেবে সেই একই কারণ, মৃত ব্যক্তির সন্তান থাকায় স্ত্রী অংশীদার হিসেবে 8/1 পেয়েছে। তারপরে দেখেন মাতা অংশীদার হিসেবে সম্পত্তি পাচ্ছে 6/1। এখানে কি ব্যাখ্যা লিখছি আমরা? মৃত ব্যক্তির সন্তান থাকায় মাতা অংশীদার হিসেবে 6/1 পেয়েছে। এখানে এক কন্যা মৃত পুত্রের কন্যার সাথে অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে। এখানে একটু ব্যতিক্রম খেয়াল করেন। সেই ব্যতিক্রমটা কি? দেখেন এখানে কিন্তু মৃত ব্যক্তির কন্যা অংশীদার হিসেবে সম্পত্তি পাচ্ছে না, এখানে মৃত ব্যক্তির কন্যা কিন্তু অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাচ্ছে। এবং মৃত ব্যক্তির কন্যা কেন অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাচ্ছে সেটা কিন্তু আমরা ব্যাখ্যাতে স্পষ্টভাবে লিখে দিয়েছি। মৃত ব্যক্তির কন্যা এখানে
মৃত ব্যক্তির মৃত পুত্রের কন্যার সাথে অবশিষ্ট ভোগ হিসেবে সম্পত্তি পাবে, এবং এইটাই হচ্ছে এই অঙ্কের ব্যতিক্রম হানাফি নিয়মের সাথে 1961 সালের 4 ধারার নিয়ম অনুযায়ী। ব্যাখ্যাটা একটু সবাই খেয়াল করেন। মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 এর 4 ধারা অনুযায়ী ডিসিজড পারসন, মৃত ব্যক্তি মরার পূর্বে যদি তার পুত্র মারা যায় এবং উক্ত পুত্রের যদি কোনো সন্তান থাকে, তাহলে উক্ত সন্তান তার পিতার প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ তার পিতা জীবিত থাকলে যতটুকু সম্পত্তি পেত সে ততটুকু সম্পত্তি পাবে। আলোচ্য প্রশ্নে আমরা দেখতে পাই মাহফুজ মরার পূর্বে তার পুত্র মারা যায় এবং ওই পুত্র এক কন্যা রেখে মারা যায়। সুতরাং এক্ষেত্রে মাহফুজের মৃত পুত্রের কন্যা তার বাবার, অর্থাৎ মাহফুজের মৃত পুত্রের প্রতিনিধিত্ব করবে এবং মাহফুজের কন্যা এর সাথে যুক্ত হয়ে অবশিষ্ট ভোগ হিসেবে 2:1 অনুপাতে সম্পত্তি পাবে। অর্থাৎ এখানে মাহফুজের কন্যা পাবে অবশিষ্ট অংশের 1 ভাগ এবং মাহফুজের মৃত পুত্রের কন্যা পাবে অবশিষ্ট অংশের 2 ভাগ। কারণ কি? কারণ মৃত পুত্রের কন্যা তো তার বাবার সমান সম্পত্তি পাচ্ছে, আর পুরুষরা কি পায়? পুরুষরা মহিলাদের থেকে ডাবল পায়, তাই তো? এটাই তো কথা। দেখেন, সুতরাং কন্যা পাবে 3 ভাগের 1 ভাগ সম্পত্তি এবং মাহফুজের মৃত পুত্রের কন্যা পাবে 3 ভাগের 2 ভাগ সম্পত্তি। একটা বিশেষ দ্রষ্টব্য এখানে খেয়াল করতে হবে, এবং সেই বিশেষ দ্রষ্টব্যের মধ্যে আমরা দেখাইছি ভাই আর বোন কেন সম্পত্তি পাবে না। মাহফুজের ভাই আর মাহফুজের বোন কেন সম্পত্তি পাবে না? তার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যে মাহফুজের যে মৃত পুত্রের কন্যা, ওই কন্যা তো তার পুত্রের কাজ করতেছে, তার মানে পুত্রের রিপ্রেজেন্টেটিভ হিসেবে রয়েছে, এবং পুত্র থাকলে তো ভাই আর বোন সম্পত্তি পায় না। সেটাই আমরা এখানে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে লিখে দিয়েছি। এখানে মাহফুজের ভাই ও বোন কোনো সম্পত্তি পাবে না, তারা মাহফুজের মৃত পুত্রের কন্যা দ্বারা মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 এর 4 ধারার নিয়ম অনুযায়ী বঞ্চিত হবে। তাহলে মাহফুজের কন্যা এবং মৃত পুত্রের কন্যা কে কতটুকু সম্পত্তি পাবে সেটা এখন আমরা নির্ধারণ করব, এবং মাহফুজের কন্যা এবং মৃত পুত্রের কন্যা কে কতটুকু সম্পত্তি পাবে সেটা নির্ধারণ করতে হলে প্রথমে আমাদেরকে অবশিষ্ট সম্পত্তি বের করতে হবে। তাহলে মোট সম্পত্তি যদি 1 হয়, তাহলে অবশিষ্ট সম্পত্তি হচ্ছে 1 মাইনাস 8 ভাগের 1 ভাগ যোগ 6 ভাগের 1 ভাগ। দেখেন, এরপরে আমরা লসাগু করছি, ঠিক আছে? 1 মাইনাস নিচে 24, উপরে হচ্ছে সকলের অংশ দেওয়া হয়েছে 3 + 4। এইভাবে ধাপে ধাপে আমরা অবশিষ্ট অংশটা বের করেছি, এবং অবশিষ্ট অংশ বের করে আমরা পেলাম কত? 24 ভাগের 19 ভাগ। তাহলে অবশিষ্ট সম্পত্তি হচ্ছে 24 ভাগের 19 ভাগ। এখন কন্যা কত পাবে? এখন কন্যা পাবে 24 ভাগের 19 ভাগের 3 ভাগের 1 ভাগ সমান সমান কত আসে? 72 এর 19 ভাগ। এবং মৃত পুত্রের কন্যা পাবে 24 ভাগের 19 ভাগের 3 ভাগের 2 ভাগ। এটাকে আমরা এইভাবে বলতে পারি 19/24 এর 2/3 ইজিক্যাল টু কত আসে? 72 ভাগের 38 ভাগ। তাহলে আমরা সকলের অংশ পেয়ে গিয়েছি, এখন আমরা উত্তরটা বলবো। সবাই একটু উত্তরটা খেয়াল করেন। স্ত্রী অংশীদার হিসেবে সম্পত্তি পাবে 8 ভাগের 1 ভাগ, মাতা অংশীদার হিসেবে সম্পত্তি পাবে 6 ভাগের 1 ভাগ, কন্যা অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে 72 ভাগের 19 ভাগ, এবং মৃতপুত্রের কন্যা 1961 সালের 4 ধারা অনুযায়ী অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে 72 ভাগের 38 ভাগ। তাহলে আমরা উত্তর পেয়ে গিয়েছি। এখন অঙ্ক সঠিক হয়েছে কিনা সেটা বুঝতে গেলে আমাদেরকে দেখতে হবে সকলের সম্পত্তি যোগ করলে মোট সম্পত্তি 1 হয় কিনা। সকলের সম্পত্তির যোগফল 8 ভাগের 1 ভাগ যোগ
6 ভাগের 1 ভাগ যোগ 72 ভাগের 19 ভাগ যোগ 72 ভাগের 38 ভাগ। তাহলে দেখেন লসাগু করলে 72 হয় এবং সকলের অংশ যোগ করার পরে উপরেও 72 নিচেও 72, তার মানে লব এবং হর এবং লর দুইটাই কি হয়েছে, সমান হয়ে গেছে। তাহলে ইজিক্যাল টু আমরা 1 পেয়ে গিয়েছি। তাহলে যেহেতু সকলের সম্পত্তির যোগফল 1 হয়েছে সেহেতু অঙ্ক সঠিক হয়েছে বলে গণ্য হবে। তাহলে আমরা কিন্তু আজকে একটা অঙ্ক পরিপূর্ণভাবে শিখলাম এবং আমরা কিন্তু একই সাথে দুইটা নিয়ম শিখছি, হানাফি নিয়ম শিখছি এবং 1961 সালের 4 ধারার নিয়ম শিখছি। আপনাদেরকে কিন্তু আরো অনেকগুলো নিয়ম শিখতে হবে। আপনাদের অঙ্ক কিন্তু আউল থেকে আসতে পারে, আউল একটা নিয়ম, তারপরে রাদ আর একটা নিয়ম, তারপর হচ্ছে উমরাতিয়ান নীতি, যেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও কিন্তু ইউটিউবে এবং আমাদের যে বোনাফাইড ল একাডেমির ফেসবুক পেজ সেখানে কিন্তু দিয়েছি। তারপর হচ্ছে আপনার আল হিমারিয়ান নীতি, ডানকি কেস, এইগুলো কিন্তু আপনাদেরকে কি করতে হবে, শিখতে হবে। সবগুলো নিয়ম যদি আপনি ভালো করে শেখেন তাহলে কিন্তু যেভাবেই অঙ্ক আসুক না কেন আপনি কিন্তু পরীক্ষার হলে এই অঙ্কটা করে আসতে পারবেন এবং 20-এ কিন্তু 20 মার্ক যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনার মুসলিম আইনে কিন্তু ফার্স্ট ক্লাস নাম্বার পাওয়া কিন্তু খুবই সহজ। এবং একই সাথে হিন্দু আইনের অঙ্ক যদি আপনি শেখেন, হিন্দু আইনেও কিন্তু ভালো মার্কস পাওয়া খুবই সহজ হবে। ইনকাম ট্যাক্সের অঙ্ক যদি আপনি শেখেন তাহলে কিন্তু ইনকাম ট্যাক্সও ভালো নাম্বার পাওয়া আপনার জন্য কিন্তু খুবই সহজ হবে। তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।